ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি। এদিকে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল। 10 সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, 3 শিক্ষার্থী পুলিশের হেফাজতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ঢাকা চাইলে হাসিনাকে হস্তান্তর করতে পারে দিল্লি। ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1 মাসেরও বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে। 2010 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার এই ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিল। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে। এছাড়াও হত্যা, নির্যাতন, নিপীড়ন থেকে শুরু করে গুম সহ বিভিন্ন ধরনের অভিযোগের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 1.5 শতাধিক মামলাও হয়েছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ যদি রাষ্ট্রীয়ভাবে শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে অনুরোধ জানায়, তখন নয়াদিল্লি আইনি উপায় কি হবে এ নিয়ে ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসে দীর্ঘ এক নিবন্ধন লিখেছে ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির জিন্দাল গ্লোবাল ল স্কুলের অধ্যাপক প্রভাস রঞ্জন। নিবন্ধনে তিনি বলেছেন, ভারতের প্রত্যর্পণ আইন 1962 ছাড়াও শেখ হাসিনা সরকারের সাথে 2013 সালে স্বাক্ষরিত ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিও বর্তমানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1962 সালে প্রত্যর্পণ আইনের 12(2) ধারা ও ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তির শর্তগুলোও শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যর্পণের ক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। শেখ হাসিনা প্রত্যর্পণের জন্য বাংলাদেশ 2013 সালের চুক্তির উপর নির্ভর করতে পারে। চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত তাদের ভূখণ্ডে কেবল সেই ব্যক্তিদের প্রত্যর্পণ করতে বাধ্য যারা প্রত্যর্পণযোগ্য অপরাধ করার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তবে এই অনুচ্ছেদ সেই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধের দায়ে অভিযোগ গঠন করা হয়েছে। বাংলাদেশের আদালতে এখনো দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যর্পণ করা যেতে পারে। ভারত থেকে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করার জন্য তাকে এসব অপরাধে অভিযুক্ত করাই যথেষ্ট। এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির অনুচ্ছেদ 10 এর আওতায় প্রত্যর্পণ চাওয়ার জন্য অনুরোধকারী রাষ্ট্রের পক্ষে উপযুক্ত কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও যথেষ্ট। এক্ষেত্রে অনুরোধ জানানো রাষ্ট্রের কাছে সংগঠিত অপরাধের প্রমাণ শেয়ার করার দরকার নেই। 2016 সালে চুক্তিতে আনা একটি সংশোধনের কারণে এটির দরকার নেই। তবে মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে অনুরোধ জানানো দেশের কাছে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য প্রমাণ শেয়ার করার শর্ত ছিল। অভিযুক্তদের প্রত্যর্পণ ত্বরান্বিত করার জন্য 2016 সালে অপরাধের প্রমাণ শেয়ার করার প্রয়োজনীয়তাও বাতিল করা হয়, যে কারণে বাংলাদেশ এই ধরনের অনুরোধ করলে শেখ হাসিনাকে হস্তান্তর করার আইনি বাধ্যবাধকতাও রয়েছে ভারতের। তবে ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়মও রয়েছে। এদিকে সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করতে বললেন মির্জা ফখরুল। সেনাবাহিনীকে ক্ষমতা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন সরকার এসেছে, আমরা আশা করি তারা সঠিকভাবে বিষয়গুলো উপলব্ধি করে সিদ্ধান্ত নেবেন। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হয়েছে, ভালো কথা, তবে এর অর্থ হচ্ছে প্রশাসন ব্যর্থ হয়েছে, অন্যরা কাজ করছে না। তিনি আরো বলেন, আমি মনে করি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এমন এলাকায় দেওয়া দরকার যেটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরা এই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছে, সেখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সীমাচীন হবে বলে আমি মনে করি না। আমি তাই অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব তারা যেন বিষয়টি পুনর্বিবেচনা করেন। কখনোই এমন ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে জাতির জন্য বুমেরাং হয় এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর হয়। স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার পতনের আন্দোলনের ঠাকুরগাঁয় শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ ও সহায়তা উপলক্ষে বৃহস্পতিবার বেলা 11টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশে অপরাধের যিনি মূল হোতা শেখ হাসিনা, তার নির্দেশে
হাজার হাজার লোকের প্রাণ গেছে। এই কয়েকদিন তো গেছেই, তার আগেও 2012 সাল থেকে শুরু হয়েছে এই হত্যা নির্যাতন। আমরা 15 থেকে 16 বছর ধরে আন্দোলন করছি। 7 শতাধিক মানুষ গুম হয়েছে, হাজার মানুষ খুন হয়েছে, 60 লাখ মানুষের প্রতি মিথ্যা মামলাও দেওয়া হয়েছে। এখানে যারা বসে আছেন তাদের কেউ বাদ নেই যাদের বিরুদ্ধে 4টা 5টা 8টা 10টা মিথ্যা মামলা নেই। আমার বিরুদ্ধে 111টা মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমি 11 বার জেলে গিয়েছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেলে ছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত এ দেশের বাইরে অবস্থান করছেন। রাষ্ট্র ক্ষমতায় আমরা নেই। এখন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। তারা চেষ্টা করছে খুব অল্প সময়ের মধ্যেই এসব বিষয়গুলোর বিচার করতে। এ সময় আন্দোলনে 4 জন শহীদ ও আহতদের পরিবারের মধ্যে 15 লাখ টাকা সহযোগিতা প্রদান করে মির্জা ফখরুল। অনুষ্ঠানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পাইগাম আলী, অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুন আর রশিদ, সদর থানা সভাপতি আব্দুল হামিদ, জেলা যুবদল সভাপতি মহিবুল্লাহ, আবু নূর চৌধুরী সহ বিভিন্ন নেতাকর্মী ও আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে 10 সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধানকে অপহরণ, গুম ও হত্যার উদ্দেশ্যে ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক সহ 10 সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হোসেনের আদালতে মামলার আবেদন করেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী। এই সময় আদালত বাদীর জীবনবন্দি রেকর্ড করে অভিযোগটি নিউ মার্কেট থানায় এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এর শুনানি করেন। মামলায় অন্যান্য আসামিরা হলেন ডিজিআইএফ এর সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সাইফুল আবেদিন, র্যাবের সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান, ডিবির সাবেক ডিসি মোহাম্মদ আব্দুল বাতেন ও মোহাম্মদ মকলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এসি মাহমুদ নাসির জনি, ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আবু আজিফ ও সিরাজুল ইসলাম খান। মামলার আবেদনে বলা হয়, বাদী তৌহিদুল ইসলামকে 2018 সালের 27 ডিসেম্বর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায়। 2 দিন গুম করে রাখার পর 29 ডিসেম্বর তাকে 2টি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যা, 3 শিক্ষার্থী পুলিশের হেফাজতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে পিটিয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবককে হত্যার ঘটনায় 3 শিক্ষার্থীকে হেফাজতে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার শাহবাগ থানার পরিদর্শক আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছে। ঢাবি কর্তৃপক্ষ তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে বলেও জানা গেছে। তিনি বলেন, ঢাবির ফজলুল হক মুসলিম হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির 3 শিক্ষার্থীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে এই ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে। এর আগে বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। জানা যায়, গতকাল 8টার দিকে তাকে আটক করে হলের শিক্ষার্থীরা। রাত 12টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে রাত 2টার দিকে তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারেক সিদ্দিক সহ 10 সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা। কোটি টাকার চাঁদার দাবি। সাবেক সেনাপ্রধান আজিজ সহ 5 জনের নামে মামলা। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, তার ভাই হারিস আহমেদ ও জোসেফ আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে শত শত কোটি টাকার চাঁদা তোলার দাবির অভিযোগ এনে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারার আদালতে মামলাটির আবেদন করেন জাপান বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড প্রিন্ট পেপারস চেয়ারম্যান সেলিম প্রধান। এই সময় আদালত বাদীর জীবনবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। অপর আসামিদের মধ্যে রয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও র্যাব 3-এর সাবেক অধিনায়ক শাফিউল্লাহ বুলবুল। মামলার অভিযোগে বলা হয়, 2019 সালের 7 সেপ্টেম্বর অন্যান্য আসামিদের নির্দেশে শফিউল্লাহ বুলবুল সেলিম প্রধানের গুলশানের বাসায় গিয়ে রেঞ্জ রোভার গাড়ির চাঁদা দাবি করেন। আবার ওই বছরের 24 সেপ্টেম্বর তার বাসায় গিয়ে 100 কোটি টাকা চাঁদা দাবি করেন আসামিরা। আরো বলা হয়, 2019 সালের 30 সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাচ্ছিলেন। ওই সময় বিমানের ভেতর থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করা হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।